জি, আসসালামু আলাইকুম। আমি সাজিদুল ইসলাম, আপনাদের কোর্স কোঅর্ডিনেটর এবং আমি আপনাদেরকে যে পরীক্ষাগুলো নিয়েছিলাম তার মধ্যে ২ টা পরীক্ষার আমি সলভ ক্লাস দিয়ে দিয়েছিলাম। আজকে আমি ৩য় যে এক্সামটা আছে, ৩য় এক্সামের সলভ ক্লাসটা দিয়ে দিচ্ছি এবং এখান থেকে যে পরীক্ষাগুলো গুরুত্বপূর্ণ এবং শর্ট টেকনিক আছে, যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। সবগুলো নিয়ে আলোচনা করতে পারব না, কারণ সব মান তো আর একরকম হয় না বা সবগুলো মুখস্থ করতে হয় না। তার মধ্যে ১ নাম্বারটা হচ্ছে সাম্যাবস্থায় কে নির্ভর করে কিসের উপর? ১ম যে প্রশ্নটা ছিল, সাম্যাবস্থায় দ্রবক কে নির্ভর করে কিসের উপর? এটা ডিপেন্ড করে সাম্যাবস্থায় কে নির্ভর করে তাপমাত্রার উপর। চাপের উপরও পড়ে না, অনুঘটকের উপর পড়ে না, ভরের উপর পড়ে না। এটা আমরা কোথা থেকে পাই? এটা আপনারা দেখবেন যে সাম্যাবস্থায় সাম্যাবস্থায় কে দ্রবকটা সবসময়ের জন্য তাপমাত্রার উপর নির্ভর করে। আমরা আয়নীয় সমীকরণ যে পড়ছিলাম, আয়নীয় সমীকরণ থেকে আমি আয়নীয় সমীকরণ আগেই লিখে রাখছি। দেখেন তো এটা কে? কে এ ই, এই যে উপরে কিন্তু টি আছে। এখানে তাছাড়া কিন্তু বাকি আর কোনটা নেই, চাপ বা অন্য কিছু নেই। সাম্যাবস্থার ক্ষেত্রে এখানে আয়নীয় সমীকরণটাই আমাদের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে? ২ নাম্বার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি অনুঘটক পরিবর্তন করে। অনুঘটক কি পরিবর্তন করে? বিক্রিয়ার গতি। অনুঘটক একটা আপনি যে মাথায় রাখবেন, অনুঘটক কিন্তু বিক্রিয়ার প্রারম্ভিক অবস্থা এবং শেষ অবস্থা সেম রাখে। শুধুমাত্র তারা কি অনুঘটক সমূহ কি করে? বিক্রিয়ার গতিকে পরিবর্তন করে। বিক্রিয়ার গতি হয় হ্রাস করে বা বৃদ্ধি করে। তাছাড়া কিন্তু এ কোনো বিক্রিয়া আরম্ভ করতে পারে না, শুরু করতে পারে না বা শেষ করতে পারে না। আপনারা দেখবেন একটা বিক্রিয়া কিন্তু যে অনুঘটকগুলো আছে, অনুঘটকের বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু এই জিনিসগুলা আছে। তারপরে ৩ নাম্বার যে প্রশ্নটা, ৩ নাম্বার প্রশ্নটা হচ্ছে কে এর মান যদি বড় হয় তাহলে বিক্রিয়াটা কোন দিকে আছে? আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, কে এর মানের সাথে সম্পর্কটা কি? কে ইকুয়ালস টু আমরা কি জানি? দেখেন কে ইকুয়ালস টু হচ্ছে অনেক থেকে বড়। আসলে কে ইকুয়ালস টু কি? বিক্রিয়ার সাম্যদ্রব্য। সাম্যদ্রব্য কে ইকুয়ালস টু উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। আমরা জানি কে ইকুয়ালস টু উৎপাদের ঘনমাত্রা ভাগ বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে উৎপাদের ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট হতো, আমি থার্ড ব্র্যাকেট দেইনি, সমস্যা নেই, এটা ব্যাপার না, দিয়ে দিলে হয়ে গেল। তাহলে কে এর মান যদি বড় হয় তার মানে বুঝতে হবে কে এর মান ১ এর থেকে বড়। ১ এর থেকে বড় হওয়া মানে কি উপরেরটা বড় নিচেরটা ছোট? তাহলে তো সেটা ১ এর থেকে বড় হবে। ১ এর থেকে বড় হওয়ার কারণে সেটা বিক্রিয়াটা আমরা ভাববো কোন দিকে আছে? বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হয়ে আছে। ওকে? এরপরে যেটা বললাম আইনের সমীকরণ সম্পর্কিত হয়। আসলে আইনের সমীকরণ কি কিসের উপর ডিপেন্ড করে? আইনের সমীকরণ ডিপেন্ড করে কিসের উপর? বিক্রিয়ার গতি এবং তাপমাত্রা। দেখেন তো এটা কি কে? বিক্রিয়ার হার, অ্যাক্টিভেশন এনার্জি আর টি, তাপমাত্রা এবং বিক্রিয়ার হারের উপর নির্ভর করে কি হয়? আইনের সমীকরণটা হয়ে থাকে। ৫ নাম্বার কি বলছে? বিশুদ্ধ পানির পিএইচ কত? বিশুদ্ধ পানির পিএইচ সবসময়ের জন্য কত হয়? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে কত? 7। এটা কিন্তু স্ট্যান্ডার্ড ধরা হয়। এরপর একটা দেওয়া আছে হেন্ডারসন-হেসেনবার্গ সমীকরণটা কি? হেন্ডারসন ৬ নম্বর যে প্রশ্নটা আছে, ৬ নম্বর প্রশ্ন হেন্ডারসন-হেসেনবার্গ সমীকরণটা আমি লিখে রাখছি। এই যে ৬ যেটা, pH P K প্লাস log অফ, উপরে হচ্ছে লবণ, নিচে হচ্ছে অ্যাসিড। একটা জিনিস মাথায় রাখবেন, উপরে হচ্ছে লবণ, নিচে হচ্ছে অ্যাসিড। তাহলে লবণ আর অ্যাসিড যদি হয়ে থাকে, এখানে pH PK log অফ, এটা যদি মাইনাস আছে, এখানে যদি আবার আপনি চেঞ্জ করে ফেলেন, উপরেরটা নিচে নেন, নিচেরটা উপরে, তখন কিন্তু এটা কি হয়ে যাবে? এই চিহ্নটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। সো এই জিনিসটা মাথায় রাখবেন এবং এই হেন্ডারসন-হেসেনবার্গ সমীকরণটা ইম্পর্টেন্ট, বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে। এরপর আমরা দেখতেছি মানব রক্তের প্রধান বাফার সিস্টেমটা কি? আসলে মানব রক্তের প্রধান বাফার সিস্টেমটা হচ্ছে কার্বনের বাফার। আমরা কার্বন ডাই অক্সাইড নিচ্ছি, এটা হচ্ছে প্রধান। বাকিগুলো আছে, প্রোটিন বাফার আছে। মানুষের রক্তে কিন্তু কয় ধরনের বাফার থাকতে পারে? ৩ ধরনের বাফার থাকতে পারে। কার্বন বাফার থাকে, প্রোটিন বাফার থাকে, আবার হচ্ছে কি অ্যামোনিয়া বাফার থাকতে পারে। বিভিন্ন সময় ছোট ছোট বাফার এর মধ্যে কি হয়ে যায়? তৈরি হতে পারে। এখন আমরা চলে আসি, পিএইচ বেড়ে গেলে দ্রবণের ক্ষারকত্ব কি হবে? পিএইচ যদি বেড়ে যায় মানে কি ৭ এর থেকে বড় হয়, তাহলে এর ক্ষারকত্ব কি হবে? তত বাড়তে থাকবে। পিএইচ মানে বাড়া। ৯ আছে, ৯ থেকে ১০ হলো। তাহলে বা ৯ থেকে কি হলো? ১২ হলো। সেক্ষেত্রে কি হবে? ৯ থেকে ১২ হওয়া মানে হচ্ছে তার পিএইচ বৃদ্ধি পাওয়া মানে কি ক্ষারকত্ব বৃদ্ধি পেল। ওকে? আরেকটা দেখি আমরা, শক্তিশালী অ্যাসিডের পিএইচ এর মান যদি 1 হয় তাহলে ঘনমাত্রা কত হয়? আমরা খুব একটা শর্ট টেকনিক আমার কাছে এটা আছে, যে পিএইচ এর মান থেকে আমি ঘনমাত্রা থেকে কিভাবে নির্ণয় করতে পারি। এই যে এখানে যেটা আমরা দেখতেছি, পিএইচ কত? পিএইচ হচ্ছে 1। যদি 1 হয়ে থাকে, দশমিকের পরে 0, দশমিক, তারপর পয়েন্টের পরে যদি 1 ঘর থাকে তাহলে সেটা পিএইচ হয় 1। যদি পয়েন্টের পর 2 ঘর হয় তাহলে সেটা তার পিএইচ হবে 2। এটা হচ্ছে সহজ হিসাব। ঠিক এই কারণে এগুলো হচ্ছে মুখে মুখে করা যায় জন্যই কিন্তু হচ্ছে এগুলো পরীক্ষায় এসে থাকে। এরপর আমরা দেখতেছি ১০ নম্বর যে প্রশ্নটা, অনুঘটক বিক্রিয়ার ক্ষেত্রে ডেলএইচ এর কোনো পরিবর্তন করে কিনা? অনুঘটক কোনো বিক্রিয়া ডেলএইচ এর কোনো পরিবর্তন করতে পারে না। শেষ কথা, এটা হচ্ছে অ্যানসার শেষ, যে কি পরিবর্তন করে না। এরপর ১১ নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে মোলার পরিবাহিতা নির্ভর করে কিসের উপর? মোলার পরিবাহিতা নির্ভর করে এর ঘনত্ব, তাপমাত্রা এবং আয়নের প্রকারের উপর। মোলার পরিবাহিতা কি পরিমাণ
পরিবহন করবে, বিদ্যুৎ পরিবহন করবে বা তড়িৎ পরিবহন করবে, সেটা নির্ভর করে এর কয়েকটা বিষয়ের উপর। সবসময় যে একটা বিষয়ের উপর নির্ভর করে এমনটা না। ঘনত্ব, তাপমাত্রা এবং আয়নের প্রভাবের উপর কি এটা বিস্তার করে। এরপরে যেটা আমরা দেখতেছি, মোলার পরিবাহিতা নির্ভর করে সবগুলোর মধ্যে এটা হয়ে গেল। এই প্রশ্ন আমরা দুইবার চলে আসছে। 13 নম্বর প্রশ্ন কি বলছে, যন্ত্রগত পদ্ধতিতে পরিবাহিতা মাপার একক কি? পরিবাহিতা মাপার একক কি? কন্ডাক্টিভিটি। এটা খুবই সহজ। যন্ত্রগতভাবে আরেকটা বলছে কি, কন্ডাক্টর মাপার একক কি? মানে হচ্ছে পরিবাহিতা মাপার একক কি? পরিবাহিতা মাপার একক হচ্ছে কি? সিমেন্স। এরপর আমি একটা দেখতেছি 15 নম্বর প্রশ্ন কি বলছে, দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের মিলনে কি উৎপন্ন হবে? আসলে যে পয়েন্টটা তৈরি হয় সেই পয়েন্টটাকে আমরা কিভাবে ইকুইভ্যালেন্টি পয়েন্ট বলি এবং এর নামটা কি হচ্ছে কন্ডাক্টেন্স ম্যাক্সিমাম। মানে কি সর্বোচ্চ যে পয়েন্টের মধ্যে কি হচ্ছে দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের মিলনে হয়। এই জিনিসটা কি? আসলে আপনারা দেখবেন আমাদের কিন্তু গ্রাফ আছে একটা মনে হয়। আমাদের গ্রাফ আছে, যখন দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষার হয় তখন কিন্তু গ্রাফটা এরকম হয়ে যায়। এই যে এরকম হয়ে যায়, মানে কি এদের কন্ডাক্টিভিটি পয়েন্টটা কোথায় হয়? একবারে নিচের দিকে হয়, একবারে নিচের দিকে হয় দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারের ক্ষেত্রে, এবং সাথে কাছাকাছি যায় না, সাথে থেকে নিচে, এবং গ্রাফটা একটু বেশি বাঁকানো হয়, এরকম বাঁকানো হয়। শক্তিশালী অ্যাসিডের ক্ষেত্রে গ্রাফটা হয় এরকম। বুঝতে পারছেন? ঠিক এই যে ইকুইভ্যালেন্ট পয়েন্ট কোনটা? এই যে এই পয়েন্টটাকে হচ্ছে ইকুইভ্যালেন্ট পয়েন্ট বলা হচ্ছে। মানে যেই পয়েন্টের মধ্যে সকল দুর্বল অ্যাসিড, সকল দুর্বল ক্ষারের কি হাইড্রোজেন আয়ন আর OH আয়ন কি একজন আরেকজনকে নিউট্রালাইজ করে ফেলতেছে, সেই পয়েন্টটার নাম হচ্ছে কন্ডাক্টেন্স ম্যাক্সিমাম। কেন কন্ডাক্টেন্স ম্যাক্সিমাম বলা হচ্ছে? কারণ ওই সময় আসার পরে কি হচ্ছে, তারা তাদের অ্যাসিডিক ধর্ম এবং ক্ষারীয় ধর্ম উভয়ে নিরপেক্ষ করে ফেলতেছে। যখন উভয় নিরপেক্ষ হয়ে যায় তখন তারা তাদের কি লবণের যে দ্রবণতার ধর্মটা আছে, লবণের ধর্মটা প্রকাশ পাওয়ার সুযোগ পায়। ওকে, এরপর আমি যেটা দেখবো, পরিবাহিতা বিশ্লেষণে ব্যবহার করা হয় কি? কঠিন লবণ দ্রবণের বিশ্লেষণ। পরিবাহিতা বিশ্লেষণ করার জন্য আমরা কোনটা ব্যবহার করি? কঠিন লবণের দ্রবণ, যেমন সোডিয়াম ক্লোরাইডকে আমি দ্রবণ তৈরি করার পরে এটা ব্যবহার করতে পারবো পরিবাহিতা বিশ্লেষণে। আরেকটা দেওয়া আছে সিমেন্স। সিমেন্স নির্ণয় করা হয় কি কিভাবে? অসীম পাতন পদ্ধতি ব্যবহার করা হয়। মানে কি পরিবাহিতা নির্ণয়ের পদ্ধতি কি বলছে? পরিবাহিতা নির্ণয়ের পদ্ধতি হচ্ছে কি অসীম পাতন প্রক্রিয়া ব্যবহার করে। তারপর 18 নম্বর প্রশ্ন হচ্ছে কি যন্ত্রগত পদ্ধতিতে সঠিকতা নির্ণয় করা হয় কি? কোনটাকে আমরা যন্ত্রগত পদ্ধতিতে কোনটাকে সঠিকতা বিবেচনা করব? যন্ত্রের সংবেদনশীলতা। পরিবাহিতা বিশ্লেষণ প্রধানত ব্যবহৃত হয় লবণ, অ্যাসিড এবং ক্ষারকত্বের দ্রবণের কি ঘনত্ব নির্ণয় করতে। পরিবাহিতা, তাহলে পরিবাহিতা থেকে আমি কি বের করতে পারি? কোন দ্রবণের ঘনত্ব যত কম হয় তার পরিবাহিতা। রাউন্ডের সূত্র থেকে, রাউন্ডের সূত্র থেকে আরেকটা আমাদের সূত্র আছে, রাউন্ডের সূত্র থেকে আমরা কি করতে পারি? যে কোন দ্রবণের পরিবাহিতা বের করতে পারি। এটার মধ্যে সেটা লবণ দ্রবণ হতে পারে, অ্যাসিড দ্রবণ হতে পারে বা ক্ষারের দ্রবণও হতে পারে। কোন লবণটি পানিতে অদ্রবণীয় একটা দেওয়া আছে, এখানে आंसर হবে কি বেরিয়াম সালফেট। এগুলো মুখস্থ মান, এগুলো আপনাদের কিছু মান মুখস্থ আছে, কোনটা পানিতে দ্রবণীয় কোনটা অদ্রবণীয় এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তবে আরেকটা মনে রাখার ছোট টেকনিক হচ্ছে কি, আমরা যদি ফাজালের নীতিটা মনে রাখতে পারি, ফাজালের নীতি অনুসারে যার পোলার আয়ন কম হয়, যার পোলার আয়ন বেশি হবে তার কি হচ্ছে, যার পোলার আয়ন যত বেশি হবে তার অম্লীয় দ্রবণ থেকে, মানে হচ্ছে আয়নিক বৈশিষ্ট্য থেকে ক্ষারীয় সবুজ বৈশিষ্ট্য তত বেশি হবে। সেটা থেকে আমরা এটা ব্যাখ্যা করতে পারি। 21 নম্বর কি বলছে, লবণ শোধিত কোনটি ব্যবহৃত হয়? লবণ শোধিত ব্যবহৃত হয় কোনটি? পটাশিয়াম নাইট্রেট। এরপরে এটা মুখস্থ মান, অল্প কয়েকটা লবণ ব্যবহৃত হয়, এটা আপনারা মনে রাখবেন। তারপর যদি এবার বিসিএস পরীক্ষায় কিন্তু আপনারা দেখবেন একটা প্রশ্ন আসছে লবণ শোধিত কোনটি ব্যবহৃত হয়, এবং এর সাথে হচ্ছে ওইখানে কিন্তু দেওয়া ছিল যে কয়েকটা মান দেওয়া ছিল। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এদের মধ্যে যার বিশ্লেষণ ক্ষমতা বেশি থাকবে সে কিন্তু ওইখানে বেশি হারে ব্যবহৃত হবে। ওকে, এরপর আমরা দেখতেছি 22 নম্বর প্রশ্ন কি বলছে, সাধারণত ড্রাই সেলে ইলেকট্রোড হিসেবে কোনটি ব্যবহৃত হয়? কার্বন দ্বন্দ্ব এবং দস্তার কৌটা। ওই যে ড্রাই সেল কোনটা? ড্রাই সেল হচ্ছে আমরা যে ঘড়িতে যেটা ব্যবহার করি, ওই যে বাইরে যে খোলসটা থাকে সেটা দস্তার খোলস থাকে, এবং মাঝখানে যে একটা দ্বন্দ্ব থাকে সেটা হচ্ছে কি কার্বন দ্বন্দ্ব, সেটাই বলছে। এরপর আমরা দেখতেছি সিলভার নাইট্রেট জলীয় দ্রবণের মধ্যে 30 মিনিট ধরে 0.2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে কি পরিমাণ সিলভার উৎপন্ন হয়? এটা ম্যাথ, সহজ ম্যাথ। W কি ছিল? আমরা জানি W যেটা মান দেওয়া আছে, I এর মানও দেওয়া আছে, T এর মান দেওয়া আছে, মান বসাই দিয়ে ক্যালকুলেশন করলে হয়ে গেল। এরপর আমরা যেটা দেখব যে নিচের কোনটি শুষ্ক কোষে ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয়? শুষ্ক কোষ বলতে কি ওই যে ড্রাই সেল, কিছু আগে আমরা যেটা বললাম, ক্যাথোডের মধ্যে এখানে কিন্তু অনেক শুষ্ক কোষের মধ্যে কি হয় অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহৃত হয়। অ্যানোড হিসেবে তো জিঙ্ক থাকবেই, শুষ্ক কোষে ক্যাথোড হিসেবে কি ব্যবহৃত হয়? অ্যামোনিয়াম ক্লোরাইড এর যে পেস্টটা দেওয়া থাকে সেই পেস্টটা। আবার
অ্যানোড এবং ক্যাথোড কিছু আগে আমি আরেকটা বললাম যে ড্রাই সেলের মধ্যে কার্বন দ্বন্দ্ব এবং 10 তারকা ওটা ড্রাই সেলের হচ্ছে ইলেকট্রোড হিসেবে ব্যবহৃত হয়। একটা হচ্ছে কি ইলেকট্রোড এক জিনিস, আবার হচ্ছে এক এক ড্রাই সেলে কিন্তু ভিন্নতা আছে। ড্রাই সেল কিছু আছে আমরা ঘড়িতে ব্যবহার করতে পারি, কিছু দিয়ে আবার হচ্ছে আমরা রিচার্জেবল আছে, কিছু আছে নন রিচার্জেবল, আবার কিছু ড্রাই সেল টর্চলাইট জ্বালানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। সো অনেক ড্রাই সেলের ক্ষেত্রে আমরা ভিন্ন ভিন্নতা লক্ষ্য করতে পারি। যদি অপশন না থাকে, যে অপশনটা থাকে আমরা সেটা দেখাবো। যেহেতু এখানে যদি অপশন অন্য কিছু থাকতো, ক্যাথোড হিসাবে কার্বন দ্বন্দ্ব থাকতো, তাহলে তখন আমরা কার্বন দ্বন্দ্ব ইউজ করতাম, বাট এখানে কিন্তু কার্বন দ্বন্দ্ব নেই, এজন্য আমরা অপশনটার মধ্যে থেকে বের করে নিয়েছি কি অ্যামোনিয়াম ক্লোরাইড। এরপরে যেটা 25 নম্বর প্রশ্নটা বলছে কি যে কোষ তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে সেটাকে বলা হচ্ছে কি তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে যখন রূপান্তর করবে তখন সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ। মানে কি তড়িৎ শক্তিটাকে রাসায়নিক শক্তিতে ইয়া করতেছে। আর রাসায়নিক শক্তি আমি আবার বলতেছি আপনাদেরকে, দুইটা কোষ কিন্তু আলাদা। একটা হচ্ছে রাসায়নিক শক্তিকে কি করবে, রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে যখন রূপান্তর করবে তখন সেটা হয় কি গ্যালভানিক সেল। আর যখন তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করবে, যখন তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করবে তখন হবে কি তড়িৎ বিশ্লেষণ কোষ। দুইটা কোষ কিন্তু আলাদা। আমি আবার বলতেছি গ্যালভানিক সেল কি করে, নিজে নিজে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে, সে হচ্ছে কি রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। আর তড়িৎ বিশ্লেষণ কোষে কি হয়, তড়িৎ বিশ্লেষণ বাইরের উৎস থেকে বিদ্যুৎ দিতে হয়, দেওয়ার পর সেখানে রাসায়নিক শক্তির রূপান্তর ঘটে। 26 নম্বরটা কি বলছে, এটা কেসি এর মান অনেক থেকে অনেক বেশি বেশি যদি বড় হয় তাহলে কি ঘটবে, এটা হচ্ছে বিক্রিয়াটা অগ্রগামী হবে, যেটা আমি প্রথমবারই বলছিলাম কি বিক্রিয়ক ভাগ উৎপাদ থেকে। এরপরে যেটা আমি দেখতেছি কোন বিক্রিয়ার ক্ষেত্রে কেসি এর কোনো একক থাকবে না, এটা হচ্ছে কত নম্বর 27 নম্বর। এটা খুবই সহজ, এখান থেকে যদি আমি ডেল এন এর মান বের করতে পারি তাহলে কিন্তু আমরা বের করতে পারবো ডেল এন মান যা 0 হবে সেই বিক্রিয়ার ক্ষেত্রে কেসি এর কোনো একক থাকবে না। এখানে 1 এখানে 1 এখানে 1 এখানে 1, ডেল এন এর মান 2 - 2 = কত 0, যেহেতু 0 হয়ে গেছে তার মানে এখানে কেসি এর মান কোনো একক থাকবে না। তারপরে 28 নম্বর কি বলছে, নিচের কোনটি লুইস অ্যাসিড। আচ্ছা লুইস অ্যাসিড হওয়ার জন্য অবশ্যই আমাদের কি থাকতে হবে, এখানে অষ্টক অপূর্ণ থাকতে হবে এবং এক জোড়া অপূর্ণ থাকতে হবে। দেখেন এখানে কিন্তু অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের সর্বশেষ কক্ষপথে এক জোড়া মুক্তদের ইলেকট্রন কি নেওয়ার মতো ক্ষমতা আছে, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে লুইস অ্যাসিড। আর লুইস ক্ষার কোনগুলো হবে, যারা এক জোড়া মুক্তদের ইলেকট্রন দান করার মতো ক্ষমতা থাকবে, যেমন অ্যামোনিয়ার মধ্যে কিন্তু এক জোড়া মুক্তদের ইলেকট্রন আছে। আবার ধরলাম সালফারিক অ্যাসিড সালফার কেন্দ্রীয় পরমাণুর মধ্যে কিন্তু কি আছে এক জোড়া মুক্তদের ইলেকট্রন আছে। এরপর 29 নাম্বারটা বলে দিচ্ছি, এটা সহজ কি 0.01 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত। এখানে কিন্তু পিএইচ চাইছে এবং কিন্তু এখানে আবার দিয়ে রাখছে কি ও সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখেন দিয়ে রাখছে পিএইচ বাট চাইছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমরা জানি কি 2 ঘর গেলে তার পিএইচ কত হয়, 2 ঘর গেলে তার পিএইচ হয় কত 2, দশমিকের পর 2 ঘর গেছে পিএইচ হচ্ছে 2। কিন্তু এখানে কিন্তু ওএইচ দেওয়া আছে, তাহলে কি পিএইচ কি 2 হবে না, তখন এটা কি করতে হবে 14 থেকে 2 বিয়োগ করলে কত হয় 12, এজন্য তখন তার পিএইচ হয়ে যাচ্ছে কত 12। ওকে 30 নম্বরে কি বলছে, মাটির পিএইচ বাড়াতে কোনটি ব্যবহৃত হয়। এগুলো সহজ, ডলোমাইট বা চুন ব্যবহৃত হয় পিএইচ বাড়াতে, আর পিএইচ কমানোর জন্য কি হয় অ্যামোনিয়া সার ব্যবহৃত হয়। বেশ ক্ষারীয় বাফার কোনটাকে বলা হচ্ছে, ক্ষারীয় বাফার হইতে গেলে অবশ্যই তার মধ্যে কি থাকতে হবে ক্ষার থাকতে হবে, এটা সহজ হিসাব। অম্লীয় বাফার হলে অবশ্যই তার মধ্যে অম্ল থাকতে হবে এবং একটা দুর্বল অম্ল থাকতে হবে, এবং ওই দুর্বল অম্লের শক্তিশালী অ্যাসিডের সাথে বিক্রিয়া করার পরে যে লবণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে কি তার অম্লীয় দ্রবণ। আর ক্ষারীয় দ্রবণ কোনটা, ক্ষারীয় দ্রবণ হচ্ছে দেখুন একটা ক্ষার থাকতে হবে এবং ওই ক্ষারে একটা লবণ থাকতে হবে। যেমন এখানে দেওয়া আছে কোনটা অ্যাকুয়াস অ্যামোনিয়া, মানে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড, ওই ক্ষারটা আছে এবং ওইখানে একটা লবণ দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে আমাদের কি হিসেবে কাজ করবে ক্ষারীয় বাফার হিসেবে কাজ করবে। এরপর আরেকটা বলা আছে নিচের কোনটির কে এর মান বেশি। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, নিচের কোনটির কে এর মান বেশি। কে এর মান বেশি মানে কি হচ্ছে, কে এর মান বেশি মানে পিএইচ এর মান কি হবে কম হবে, পিএইচ এর মান যত কম হবে সেই অ্যাসিডটা তত বেশি শক্তিশালী হবে। ঠিক এই তিনটা টার্ম যদি আপনি মনে রাখেন তাহলে এই ধরনের প্রশ্নগুলো কখনোই ভুল হবে না। কি বললাম, যার কে এর মান যত বেশি হবে তার পিএইচ এর মান তত কম হবে, যার পিএইচ এর মান যত কম হবে সেই অ্যাসিড তত বেশি শক্তিশালী হবে। এই তাহলে নিচে যে অ্যাসিডগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী অ্যাসিড হচ্ছে কি ক্লোরাজ অ্যাসিড HClO4। এরপর নিচে দেওয়া আছে আরেকটা, নিচের কোনটি বাফার দ্রবণ। বাফার দ্রবণ হিসাবে আমরা দেখতে পাইতেছি এখানে দুর্বল অ্যাসিড এক নাম্বারটা ও বাফার দ্রবণ নয়, এক নাম্বারটা বাফার দ্রবণ ঠিক আছে, 2 নাম্বারটা বাফার দ্রবণ, 3 নাম্বারটা না 3 নাম্বারটা বাফার দ্রবণ না, মানে কি ফসফরাস
এবং সোডিয়াম ফসফেট, এখানে দুইটা কিন্তু আলাদা, সোডিয়াম ফসফাইড আর সোডিয়াম ফসফাইড, এই দুইটা দেওয়া আছে। হাইড্রোফসফেট একটা, হাইড্রো নরমাল ফসফেট আমরা বলতে পারি। এটা কিন্তু বাফার দ্রবণ না, বাকিগুলো সবগুলো বাফার দ্রবণের কন্ডিশন ফিল আপ করে। 34 নম্বর কি বলছে, নিচে কোনটি সঠিক, মানে কি এই যে অক্সো অ্যাসিড সময়ের ক্ষেত্রে কাদের শক্তি মাত্রা সঠিক। এখানে দেখবেন অক্সো অ্যাসিড ক্ষেত্রে তাদের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি হবে সেই অ্যাসিড তত বেশি শক্তিশালী। এখানে আছে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান 7, এখানে আছে কত +6, এখানে আছে +5, এখানে আছে কত +4, তাহলে 3 × 6 4। তাহলে দেখেন এখানে কিন্তু যাদের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি হচ্ছে সেই অ্যাসিডটা তত বেশি শক্তিশালী, তার মানে আমাদের সিকোয়েন্স কিন্তু এটা মিলে যাচ্ছে। তারপরে এখানে একটা কোনটি পিকে এর মান বেশি, একটা জিনিস মাথায় রাখবেন, পিকে এর মান যার যত বেশি হয়, পিকে এর মান যত বেশি হবে সেই সেটা তত কি হবে, দুর্বল হবে। একটা জিনিস মাথায় রাখবেন, পিকে যত বেশি হবে, সরি কে যত বেশি হবে সেই সেটা তত বেশি শক্তিশালী হবে, কিন্তু যখন পি যুক্ত হবে তখন তার উল্টাটা হয়ে যায়। পিকে এর মান যত বেশি হবে তার পিএইচ এর মান তত বেশি হবে, যত বেশি হবে সেই সেটা তত বেশি দুর্বল হবে। তাহলে এখানে দুর্বল কে আছে আমরা দেখতেছি, এখানে দুর্বল অ্যাসিডগুলোর মধ্যে হচ্ছে ফেনোলিক অ্যাসিড, ফেনোলিক অ্যাসিড বা বেনজোইক অ্যাসিড যেটাই বলি না আমরা, এটা হচ্ছে দুর্বল অ্যাসিড। 36 নম্বর বলছে কোনটি বাফার, এটাও সেম, অবশ্যই বাফার হতে হলে এদের কনসেন্ট্রেশন দুর্বল অ্যাসিড এবং দুর্বল যে লবণটা থাকবে, দুর্বল অ্যাসিডের যে লবণটা থাকবে এই দুইজনের কনসেন্ট্রেশন সেম হতে হবে। এখানে কিন্তু আমাদের একটা দেওয়া আছে এবং কম পরিমাণ হতে হবে, ছোট কম পরিমাণ, 1 মোলার হলে কিন্তু সেটা কোনো বাফার দ্রবণ হিসেবে কাজ করতে পারে না। কোনটি পিএইচ 7 থেকে বেশি দেওয়া আছে, এখানে অবশ্যই সোডিয়াম কি আছে, সোডিয়াম কার্বনেট, এটা কিন্তু সোডিয়াম কার্বনেট জলীয় দ্রবণীকে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। 38 নম্বর কি বলছে, বিশুদ্ধ ইথানল পানিতে যোগ করলে পিএইচ কত হয়। বিশুদ্ধ ইথানল করিয়া যাই করি না কারণ পিএইচ কিন্তু 7 হবে, কারণ বিশুদ্ধ ইথানল তার মধ্যে ওএইচ থাকলেও সে কিন্তু হাইড্রোজেন আয়ন বা ওএইচ আয়ন কিন্তু কাউকে নিউট্রালাইজ করে না বা করতে পারে না, সেটা কিন্তু অ্যাসিডিক না। ইথানল মানে কি, ইথানল বা অ্যালকোহলের ওএইচ মূলক কিন্তু কোনোভাবে কি অ্যাসিডিক মূলক বা ক্ষারীয় মূলকের ধর্ম প্রদর্শন করে না। তারপর একটা আছে কোনটি বাফার নয়, সেম আগের মতোই। 40 নম্বরটা কি বলছে, নিম্নের কোন যৌগের ক্ষার ধর্ম প্রদর্শন করে, এই খুবই সহজ, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে ধন্যবাদ সবাইকে, আমাদের একদম 3-এর সলভ ক্লাস আজকে এই পর্যন্তই। আমি দেখি পরেরটা নিয়ে নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।